শুরু করছি ম্যাট্রিক্স। প্রথমে যদি আমি ম্যাট্রিক্সের সংজ্ঞাটা চিন্তা করি, ম্যাট্রিক্সের সংজ্ঞাটা হচ্ছে যে কতগুলো সংখ্যা বলতে আমি এখানে 1 হতে পারে, তারপরে 2 হতে পারে, তারপরে 3 হতে পারে, তারপরে 4 হতে পারে, এরপরে -1 হতে পারে, -2 হতে পারে, অথবা -12 হতে পারে। যে কোনো সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা এখানে হতে পারবে। এই সংখ্যা বা চলক রাশিকে সংখ্যা বা চলক রাশি বলতে বোঝাচ্ছি আমি এখানে যে কোনো চলকও নেওয়া যাবে, কতগুলো সংখ্যা নেওয়া যাবে বা চলক রাশি নেওয়া যাবে। চলক বলতে আমি এ বি সি এরকম চলক নিতে পারি, অথবা XYZ যে কোনো অ্যালফাবেট নিতে পারি। চলক রাশিকে আয়তাকার বা বর্গাকারে সারি অথবা কলামে উভয় পাশে, সারি বলতে এটাকে আমি আয়তাকারে অথবা বর্গাকারে সারি ও কলামে উভয় পাশে। যেমন এই সংখ্যাগুলোকে আমি যদি এ বরাবর লিখি, এটাকে সারি বরাবর লিখা বলে। এ বরাবর লিখাকে সারি বরাবর লিখা বলে, এ বরাবর লিখাকে সারি বরাবর লিখা বলে, আর এ বরাবর লিখাকে কলাম বরাবর লিখা বলে। তাহলে আমি এই সংখ্যাগুলোকে আয়তাকারেও সাজাতে পারবো অথবা বর্গাকারেও সাজাতে পারবো। আয়তাকার বা বর্গাকারে সারি ও কলামে এ বরাবর যে আমি সাজিয়ে লিখলাম, এ বরাবর লিখাকে সংখ্যাগুলোকে এ বরাবর এভাবে লিখাকে সারি বরাবর সাজিয়ে লেখা বলে, আর উপর থেকে নিচে বরাবর লিখাকে কলামে সাজিয়ে লেখা বলে। এরপরে উভয় পাশে প্রথম অথবা তৃতীয় অথবা 2 জোড়া উলম্ব রেখা দ্বারা আমি প্রথম ব্র্যাকেটও দিতে পারবো অথবা তৃতীয় ব্র্যাকেটও দিতে পারবো, অথবা উলম্ব রেখা অর্থাৎ 2টা খাড়া রেখা দিয়ে আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো এখানে তৈরি হয়েছে, তাকে ম্যাট্রিক্স বলে। এখন আমি এখানে লিখলাম কতগুলো সংখ্যাগুলো কিন্তু -2, -1, 1, 2, 3, 4 অথবা অবাস্তব সংখ্যাও হতে পারে। যে কোনো সংখ্যা আমি নিতে পারবো, যে কোনো বাস্তব সংখ্যা নিতে পারবো, অথবা কাল্পনিক সংখ্যাও নেওয়া যাবে। তো যে কোনো সংখ্যা, এখানে বাস্তব অবাস্তব যে কোনো সংখ্যা নেওয়া যাবে, নিয়ে একটা গাণিতিক কাঠামো তৈরি করব। তবে শর্ত হচ্ছে যে প্রথম বন্ধনী দিতে হবে অথবা 2 জোড়া উলম্ব রেখা, এই রেখাগুলোকে বলা হয় উলম্ব রেখা। উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলে যে গাণিতিক কাঠামো আমরা পাবো তাকে আমরা ম্যাট্রিক্স বলবো। যেমন আমি যদি একটা চলক দিয়ে দেখাই, এই X দিলাম, এরপরে Y দিলাম, আর এটা Z দিলাম, আর এখানে আমি P দিলাম, আর যে কোনো প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী দ্বারা আমি আবদ্ধ করতে পারবো। প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী অথবা 2 জোড়া উলম্ব রেখা দ্বারা আবদ্ধ করলেই আমি যে গাণিতিক কাঠামো পাবো তাকে ম্যাট্রিক্স বলা হবে। তাহলে ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই এই বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে, আর সারি বরাবর সাজাতে হবে, কলাম বরাবর সাজাতে হবে। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা গেল। এবার আমরা দেখব হচ্ছে যে ম্যাট্রিক্সের মাত্রা বা ক্রম বা অর্ডার। তো ম্যাট্রিক্সের অর্ডার বলতে বোঝায় এই ম্যাট্রিক্সের সারিতে কতটা আছে, কলাম কতটা আছে। সারি আমরা জানি হচ্ছে যে এই বরাবর লাইনটাকে বলা হয় ম্যাট্রিক্সের সারি। এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি। তাহলে এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 3টা। তাহলে আমি লিখলাম হচ্ছে যে সারি, আর কলাম দেখব এ বরাবর লাইনটাকে কলাম বলে, এ বরাবর লাইনটাকে কলাম বলে, এ বরাবর লাইনটাকে কলাম বলে। তাহলে এই ম্যাট্রিক্সের কলামও 3টা। তাহলে এখানে 3x3 দিয়ে প্রকাশ করব, কিন্তু পড়ার সময় পড়বো হচ্ছে যে 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সের প্রথমটা নির্দেশ করে হচ্ছে যে সারি, আর দ্বিতীয়টা নির্দেশ করে হচ্ছে যে কলাম। এখন আমরা যদি এই 2 নাম্বার ম্যাট্রিক্সটা দেখি, এই 2 নাম্বার ম্যাট্রিক্সটাতে সারি এখানে একটা, 2টা, 3টা। তাহলে আমি সারিতে লিখব 3, ক্রস দিব কিন্তু ফুটবো বাই, আর কলাম হচ্ছে একটা, 2টা। তাহলে এটা হচ্ছে যে 3/2 অর্ডারের ম্যাট্রিক্স। এখন আমি এই ম্যাট্রিক্সটা যদি দেখি, এটার সারি হচ্ছে 1, আর এটা 1, 2। তাহলে সারি লিখবো আমি 2, ক্রস দিব, লেখার ক্ষেত্রে আমি ক্রস দিব কিন্তু বলার ক্ষেত্রে এটাকে বাই বলতে হবে। আর এই কলাম হচ্ছে 1, 2, 3। তাহলে বলার ক্ষেত্রে আমি বলবো হচ্ছে যে এই ম্যাট্রিক্সের সারি 2টা, কলাম হচ্ছে যে 3টা। তাহলে এটা হচ্ছে যে 2/3 অর্ডারের ম্যাট্রিক্স, 2/3 অর্ডারের ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রকাশ। একটা ম্যাট্রিক্সের এই যে এখানে 5, 6, 7 এই যে সংখ্যাগুলো দিলাম, এই সংখ্যাগুলোকে বলা হয় ভুক্তি।
এটাকে বলা হয় ভুক্তি। আর এটাও হচ্ছে যে প্রত্যেকটা সংখ্যাকে ভুক্তি বলে। তবে প্রত্যেকটা সংখ্যা যে এখানে যে ভুক্তিটা আছে, এই ভুক্তিটার প্রকাশ করতে হলে এটাকে a11 দ্বারা প্রকাশ করা হয়, সাফিক্সে 11 দেওয়া, অর্থাৎ এ দিয়ে নিচে দিয়ে 11 দেওয়া। এই 11 নির্দেশ করে এটা কত নাম্বার সারিতে আছে, আর এই 1টা নির্দেশ করে এই ম্যাট্রিক্সটা কত নাম্বার কলামে আছে। তাহলে একটা ম্যাট্রিক্সের প্রকাশ কিভাবে হয়? এই পজিশনে যে ভুক্তিটা থাকবে এটাকে বলা হয় a11 ভুক্তি, আর এই পজিশনে যে ভুক্তিটা থাকবে এটাকে বলা হয় a12 এর ভুক্তি। এই পজিশনে যে ভুক্তিটা থাকবে সেটাকে বলা হয় a13 এর ভুক্তি। কেন? এটা হচ্ছে যে a11 কেন? এই ভুক্তিটা সারিতে সে 1 নম্বরে আর কলামে 1 নম্বরে। যদি সারিতে 1 কলামে 1 থাকে তখন এই ভুক্তিটার নাম হচ্ছে যে a11 দিয়ে প্রকাশ করা হয়। এবার যদি সারিতে 1 কলামে সে 2 নম্বরে থাকে, যেমন এটা 1 নম্বর সারি 1 নম্বর কলাম আর এটা হচ্ছে 2 নম্বর কলাম, আর এটা সারিতে 1, তাহলে এই যে ভুক্তিটা এটাকে প্রকাশ করা হয় a সাফিক্সে 12 দিয়ে। এখন এখানে যে ভুক্তিটা আছে এটা 1 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি, তাহলে এই যে ভুক্তিটা এটাকে বলা হয় a13 সাফিক্সে, অর্থাৎ নিচে করে দিতে হবে a13। তাহলে এই যে ভুক্তিটা এটা সারিতে সে 2 নম্বরে, কলামে সে 1 নাম্বার, এই জন্য এই ভুক্তিটার নাম a সাফিক্সে 21, অর্থাৎ প্রথমটা নির্দেশ করে সারি, পরেরটা নির্দেশ করে কলাম। এখানে এই যে ভুক্তিটা এটা সারিতে 2 কলামে 2, এই জন্য এটাকে a22 দ্বারা প্রকাশ করে। আর এখানে যে ভুক্তিটা এটা সারিতে 2 কলামে সে 3, এই সারিতে 2 কলামে 3, এটা 3 নাম্বার কলাম, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার কলাম, এই জন্য এটাকে প্রকাশ করা হয় a23 দ্বারা। এই যে ভুক্তিটা এটা সারিতে 3 কলামে 1, এই জন্য এই ভুক্তিটাকে প্রকাশ করা হয় a31 দ্বারা। এখানে যে ভুক্তিটা এটা সারিতে 3 কলামে 2, এই জন্য এটাকে বলা হয় a32, আর এটা সারিতে 3 কলামে 3 নম্বরে, এই জন্য এটাকে বলা হয় a33। এখন আমরা দেখব হচ্ছে যে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে বলা হয়েছে যে একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স গঠন করতে হবে যার পদসমূহ aij সমান i - 2j। আমরা যেটা দেখলাম যে একটা ম্যাট্রিক্সের প্রকাশ ছিল হচ্ছে যে এটা, এই ম্যাট্রিক্সটাকে সংক্ষেপে এভাবে লেখা হয়, দেওয়া হয়, আর এখানে ম্যাট্রিক্সটাকে এভাবে লেখা হয় aij। ম্যাট্রিক্সটা বন্ধনী দ্বারা ক্লোজ করব, আর এটাকে আমি যদি 3/3 অর্ডার লিখি তাহলে এটা সারি 3 কলাম 3 বোঝায়। এখন আইজ এর পরিচয় কি? আইটা হচ্ছে যে সারি, যেটা হচ্ছে কলাম। এখন আমি যদি এই i এর মান 1 দিই, j এর মান 1 দিই, এই ম্যাট্রিক্সটা 3/3 অর্ডারের হবে। তবে যে i যখন 1 দিব, j যখন 1 দিব, তখন আমি পাবো 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তিটা। এখন আমি i এর মান, এই i নির্দেশ করে সারি, আর এখানে j নির্দেশ করে হচ্ছে যে কলাম। অর্থাৎ এই যে a ম্যাট্রিক্সটা এটাকে সংক্ষেপে a সমান ij 3/3 এভাবে লেখা হয়। অর্থাৎ i এর মান যদি আমি 1 দিই, j এর মান যদি আমি 1 দিই, তাহলে 1 নম্বর সারির 1 নম্বর কলাম বোঝাবে। আর i এর মান যদি আমি 1 দিই, j এর মান 2 দিই, 1 নম্বর সারির 2 নম্বর কলাম বোঝাবে। i এর মান যদি আমি 1, j এর মান 3 দিই, তাহলে 1 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি বোঝাবে। এখন এখানে যে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নটা হচ্ছে যে একটি 2/3 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ সারি 2টা কলাম 3টা ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ এভাবে আসবে, এই আইজ যে ভুক্তিটা এটার মান আসবে i - 2j করলে। এখন আমার দরকার হচ্ছে যে 2টা সারি 3টা কলাম। তাহলে আমি ম্যাট্রিক্সের একটা আকার লিখি, যে আমি যদি এই এর মান আমি i এর মান 1 দিই আর j এর মান আমি 1 দিই, তাহলে 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি এটা এখানে থাকে। এরপরে i এর মান যদি আমি 1 দিই, j এর মান যদি আমি 2 দিই, তাহলে 1 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তিটা এখানে থাকবে। এরপরে
আই এর মান যদি আমি 1 দিই, জের মান আমি 3 দিই, তাহলে 1 নম্বর সারি 3 নম্বর কলামের ভুক্তি এখানে থাকবে। আমাকে বলা হয়েছে ম্যাট্রিক্সের সারি হবে 2টা, কলাম হবে 3টা। আমি 3টা কলাম টানলাম। এবার সারি যদি আমি এটা 2 নম্বর চিন্তা করি আর এটা কলাম 1, তাহলে এটা হচ্ছে 2 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, আর এটা হচ্ছে সারি 2 কলাম 2, এই জন্য এটা 2 নম্বর সারি 2 নম্বর কলামের ভুক্তি। আর আমি যদি এটা সারি 2 কলাম 3 দিই, তাহলে 2 নম্বর সারি 3 নম্বর কলামের ভুক্তি। আমাকে এটা বলা হয়েছে যে ম্যাট্রিক্সটার সারি থাকবে 2টা, কলাম থাকবে 3টা। আমি সারি নিলাম 2টা, কলাম নিলাম 3টা। এখন আমাকে যে 1 1 এর ভুক্তিটা, এটার মান কত, সেটার জন্য ওরা একটা ইকুয়েশন দিছে যে আই জে এটা সমান আই মাইনাস 2j। তাহলে আমি যদি 1 1 এর মান বের করতে চাই, 1 1, তাহলে আই এর জায়গায় আমাকে 1 বসাতে হবে, জে এর জায়গায় 1 বসাতে হবে। তাহলে আমি ভুক্তিটার মান কত পাবো? আই এর জায়গায় যদি আমি 1 বসাই, 1 মাইনাস 2 ইন্টু 1, তাহলে এখানে আসে হচ্ছে যে -1। তাহলে আমি যে এখানে 1 1 এর মান পাবো, এই 1 1 এর মানটা বের হয়েছে হচ্ছে যে -1। তাহলে এই ভুক্তির মান আসছে -1। এখন আমার দরকার 1 2, অর্থাৎ 1 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তিটা কত হবে সেটা। তাহলে এই 1 2, অর্থাৎ আই এর জায়গায় 1 হবে, জে এর জায়গায় 2 হবে। তাহলে 1 মাইনাস 2 ইন্টু 2, তাহলে এটা আসবে হচ্ছে যে -3। এখন তাহলে আমি পেলাম 1 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি পেলাম হচ্ছে যে -3। এবার আমার দরকার 1 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তিটা। তাহলে আমি আয়ের জায়গায় 1 বসাবো আর জের জায়গায় 3 বসাবো। তাহলে 3 দুগুণে 6, 6 থেকে -6 1 গেলে তাহলে -5 হবে। তাহলে আমি এখানকার ভুক্তির মান পেলাম -5। এখন আমার দরকার 2 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি। তাহলে 2 1, তাহলে আই এর মান হচ্ছে যে 2 আর জে এর মান হচ্ছে 1। তাহলে 2 মাইনাস, এখানে বসাচ্ছি আমি মানটা, 2 মাইনাস এটা আসবে হচ্ছে যে 2 ইন্টু 1, তাহলে এটা আসবে হচ্ছে 2 মাইনাস 2, এটা আসবে 0। তাহলে এই ভুক্তিটা হচ্ছে যে 0। এরপরে 2 2, তাহলে 2 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তিটা কত হবে? 2, এখানে বসাচ্ছি 2 মাইনাস 2 ইন্টু 2, তাহলে এটা আসবে হচ্ছে যে -2। তাহলে এখানকার ভুক্তিটা আমি পেলাম হচ্ছে -2। এবার আমার দরকার 2 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি, 2 3, তাহলে এখানে যদি আমি বসাই 2 মাইনাস 2 ইন্টু জে এর মান 3, তাহলে এটা হচ্ছে যে 3 দুগুণে 6, 6 থেকে যদি 2 যায় তাহলে এটা হচ্ছে -4। তাহলে এখানে আসবে হচ্ছে যে -4। অর্থাৎ আমি যে এ ম্যাট্রিক্সটা পেলাম, এই এ ম্যাট্রিক্সটা হচ্ছে যে 2/3 অর্ডার, মানে সারি 2 আর কলাম হচ্ছে যে 3। অর্থাৎ আমাকে যে প্রশ্নটা দেওয়া ছিল 2/3 কমের ম্যাট্রিক্স গঠন করো যার পদসমূহ আসবে আই জে সমান আই মাইনাস 2j, এটা থেকে। তাহলে আমি যে ম্যাট্রিক্সটা পেলাম এটা হচ্ছে যে সবগুলা ভুক্তি এটা থেকে এসেছে। এখন আমরা দেখব হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রকারভেদ। প্রথমে প্রকারভেদের মধ্যে আমি দেখব হচ্ছে যে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। তো সারি ম্যাট্রিক্স কাকে বলে? সারি ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের কেবল একটি মাত্র সারি বিদ্যমান তাকে সারি ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এই ম্যাট্রিক্সের সারি একটা, কলাম কয়টা সেটা দেখার বিষয় না, সারি একটা, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। যেমন আমি যদি এভাবে লিখি ম্যাট্রিক্সটাকে, যে এভাবে যে 1 2, এই ম্যাট্রিক্সটাও সারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের সারি একটা, অর্থাৎ একটা সারি থাকলেই তাকে সারি ম্যাট্রিক্স বলা হবে। যেমন আমি যদি একটা ভুক্তি দিয়েও লিখি 1, এটাকেও সারি ম্যাট্রিক্স বলা হবে। কেন? এই ম্যাট্রিক্সের সারি একটা, কলাম কতটা সেটা দেখার বিষয় না, দেখতে হবে এই ম্যাট্রিক্সের সারি একটা কিনা। যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি বিদ্যমান তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হচ্ছে যে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের কেবল একটি মাত্র কলাম বিদ্যমান তাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের কলাম একটা, সারি যতটা থাকুক কিন্তু কলাম একটা থাকতে হবে। তাহলে আমি যদি আরেকটা ম্যাট্রিক্স লিখি 1 2 3, তাহলে এই ম্যাট্রিক্সের কলাম একটা কিন্তু সারি 3টা, অর্থাৎ আমার কলাম একটা থাকতে হবে। তখন এই ম্যাট্রিক্সটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। যেমন আমি যদি একটা ভুক্তি নিয়ে দেখাই,
এই ম্যাট্রিক্সের সারি যতটা থাকুক কলাম একটা কিনা দেখতে হবে। তাহলে এটা একটা কলাম ম্যাট্রিক্স। এরপরে 3 নম্বরে আমরা দেখব হচ্ছে যে আয়তাকার ম্যাট্রিক্স বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। তো আয়তাকার ম্যাট্রিক্সটা কি? আয়তাকার ম্যাট্রিক্সটা হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় তাকে আয়তাকার ম্যাট্রিক্স বলে। যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান নয় তাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সের আমরা যদি দেখি সারি হচ্ছে 2টা, সারি 2টা আর কলাম হচ্ছে 3টা। তাহলে এই যে সারি হচ্ছে 2, কলাম হচ্ছে 3, সারি আর কলাম সংখ্যা সমান নয়, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হবে আয়তাকার ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 1 2 3 আর কলাম হচ্ছে 1 2, সারি 3টা কলাম 2টা। এই সারি আর কলাম সংখ্যা যদি সমান না হয় তখন সেই ম্যাট্রিক্সটাকে বলা হয় আয়তাকার বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হচ্ছে যে বর্গাকার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। এখন বর্গ ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলামের সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এখন আমি যদি দেখি এখানে সারি হচ্ছে 1 2 3, সারি 3টা আর কলাম হচ্ছে 1 2 3, কলামও 3টা, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হবে বর্গাকার ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সটা, এটা সারি 1টা 2টা 1টা 2টা কলামও 2টা, তাহলে সারি 2 কলাম 2, এই জন্য এই ম্যাট্রিক্সটাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। এখন যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল অর মেন ডায়াগোনাল। এখন প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ হতে হলে অবশ্যই ম্যাট্রিক্সটাকে বর্গ ম্যাট্রিক্স হতে হবে। এখন বর্গ ম্যাট্রিক্সের 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, 2 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, 3 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তিগুলো নিয়ে যে কর্ণ গঠিত হয় তাকে বলা হয় ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল। এখন 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি কোনটা? এটা। 2 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি কোনটা? এটা। 3 নম্বর সারির 3 নম্বর কলামের ভুক্তি কোনটা? এটা। এই যে ভুক্তিগুলা, এগুলা নিয়ে যে কর্ণ অঙ্কন করা হয় তাকে বলা হয় ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। এটাকে বলা হয় মুখ্য কর্ণ। এখন এই যে প্রধান কর্ণ, এখানে এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ তাহলে কোনটা? এটা। প্রধান কর্ণের ভুক্তি হচ্ছে যে 5 আর 9। এখন এই প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি আমি দেখি 5 আর 9, এগুলাকে যদি যোগ করি তখন তাকে বলা হয় ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে ম্যাট্রিক্সের ট্রেসটা কি? ট্রেসটা হচ্ছে যে প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফল, অর্থাৎ a1 1 প্লাস a2 2 প্লাস a3 3, প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। এখন এখানে এই ম্যাট্রিক্সের ট্রেস কত? এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে যে 5 যোগ 9 সমান 14। এই ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে 14, অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে ম্যাট্রিক্সের ট্রেস বলে। এখন এখানে একটা শর্ত থাকতে পারে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের শর্তটা হচ্ছে যে আমরা যে আই যে চিন্তা করি, আই মানে সারি আর কলাম, যে মানে হচ্ছে যে কলাম, অর্থাৎ প্রধান কর্ণ হবে যে জায়গাগুলোতে আই আর জে সমান, অর্থাৎ সারি আর কলাম যেখানে সমান। যেমন এখানে সারি 1 কলাম 1, সারি 2 কলাম 2, সারি 3 কলাম 3, অর্থাৎ শর্তে এরকম দিবে ম্যাট্রিক্সের প্রধান কর্ণতে নিচের কোনটি সত্য? যেখানে আই আর জে সমান ওইটাই হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ। এখানে আই এর মান 1 আর জে এর মান 2, এটা কিন্তু আই এর মান থেকে জে এর মানটা বড়, এখানে আই এর মান থেকে জে এর মানটা বড়। আর এই প্রধান কর্ণের নিচে, প্রধান কর্ণের উপরে আই এর মানটা ছোট, জে এর মানটা বড়, আর প্রধান কর্ণের নিচে আই এর মানটা বড়, জে এর মানটা ছোট। এখন এটা হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের শর্ত। এখন এই কর্ণটাকে প্রধান কর্ণ বলা হয়, প্রধান কর্ণের যোগফলকে ট্রেস বলে। আর এই বরাবর, অর্থাৎ এই বরাবর যে কর্ণটা আছে এই কর্ণটাকে বলা হয় গৌণকর্ণ। এই বরাবর যে কর্ণটা থাকবে সেটাকে বলা হয় মুখ্য কর্ণ, আর এই বরাবর যে কর্ণটা থাকবে তাকে বলা হয় গৌণকর্ণ।
তো আমরা বুঝলাম হচ্ছে যে ম্যাট্রিক্সের ট্রেস এমন একটা প্রশ্ন হয় যে একটি ম্যাট্রিক্সের, যেমন এ একটা ম্যাট্রিক্স দিল 1 2 3, এটা হচ্ছে যে 4 7 6 2 1, এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রেস 5 হলে, এই ম্যাট্রিক্সের ট্রেস 5 হলে এর মান কত? এর মান কত? এখন ম্যাট্রিক্সের ট্রেস বলতে আমরা বুঝি এই কর্ণগুলোর যোগফল। তাহলে আমি পাই হচ্ছে যে ট্রেস মানে হচ্ছে যে 1 + a+1, এটা সমান হচ্ছে 5, বা a সমান 1 1 2, 2টা যদি আমি ওই পাশে পক্ষান্তর করি 5 - 2 হবে, সুতরাং এর মান হবে হচ্ছে 3। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি 5 হয়, এর মান হচ্ছে 3। এখন আমরা আরেকটা ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখব। এখান থেকে আমরা লক্ষ্য করব ওই প্রকারভেদের ক্ষেত্রে আমার এই বিষয়টা লাগবে যে 1 নম্বর সারির 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম, এখানে আই আর জে সমান। একটা বিষয় মনে রাখতে হবে, এই যে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলাতে আই এর মানটা বড়, জে এর মানটা ছোট। যেমন এটা 2 নম্বর সারি 1 নম্বর কলামের ভুক্তি, এটা 3 নম্বর সারি 1 নম্বর কলামের ভুক্তি, এটা 3 নম্বর সারি 2 নম্বর কলামের ভুক্তি। অর্থাৎ প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলাতে আই হচ্ছে যে জে থেকে বড়, আর উপরের ভুক্তিগুলাতে আই হচ্ছে যে জে থেকে ছোট। যেমন এখানে আই এর মান 1, জে এর মান 2, আই এর মান 1, জে এর মান 3, আই এর মান 2, জে এর মান 3। আই হচ্ছে ছোট, জে হচ্ছে বড়। এখন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলে? কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ সবগুলো ভুক্তি যদি শূন্য হয়, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। অর্থাৎ এই যে প্রধান কর্ণ দেখছি, এই প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো 0। প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো যদি 0 হয়, তখন তাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলো 0 হলে এটাকে কেন ঊর্ধ্ব ত্রিভুজাকার বলা হলো? এই যে উপরের ভুক্তিগুলো যদি দিয়ে আমি ত্রিভুজ আঁকি, আর নিচের ভুক্তিগুলো দিয়ে যদি আলাদা করে ত্রিভুজ আঁকি, উপরের ভুক্তিগুলোর ত্রিভুজটা বড়, এই জন্য এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তো এখানে আমি শর্তটা কি দিতে পারি? এখানে শর্তটা হচ্ছে যে এই আই যে এটা সমান 0, তবে 0 কোথায় হবে? যখন আমি বলছিলাম যে প্রধান কর্ণের নিচের ভুক্তিগুলাতে আই এর মানটা বড় হয়, জে এর মানটা ছোট হয়। যখন এই শর্ত মানবে, তখন তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলবে। এখন প্রশ্নে এরকম দেওয়া থাকতে পারে যে আই যে সমান 0, যখন আই এর মানটা জে এর থেকে বড়, তখন কোন ত্রিভুজ? সেটা হচ্ছে যে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কোন ত্রিভুজাকার ম্যাট্রিক্স? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, যেখানে আই এর মানটা জে এর থেকে বড় হবে, যে ভুক্তিগুলোতে আই এর মানটা জে এর থেকে বড় হবে, আই জেটা 0। এখন আমরা দেখব হচ্ছে যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে হচ্ছে যে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের উপরস্থ সবগুলো ভুক্তি যদি শূন্য হয়, প্রধান কর্ণ হচ্ছে এটা, প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলো 0, তখন তাকে বলা হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কেন নিম্ন ত্রিভুজাকার বলা হয়? আমি যদি এখানে নিম্নের ভুক্তিগুলো দিয়ে ত্রিভুজ আঁকি আর 0 ভুক্তিগুলো দিয়ে যদি ত্রিভুজ আঁকি, তাহলে উপরের ত্রিভুজটা ছোট, নিচের ত্রিভুজটা বড়, এজন্য এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখানে শর্তটা কি? আমি বলেছিলাম প্রধান কর্ণের উপরের ভুক্তিতে আই ছোট হয়, এটাতে আই ছোট, জে বড়। তাহলে শর্তটা কি হবে? এটা এমসিকিউতে বলবে আই জে সমান 0, যখন আই এর মানটা জের থেকে ছোট হবে, তখন তাকে বলা হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আই এর মানটা যখন জের থেকে ছোট হবে, তখন তাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হবে। যে ভুক্তিগুলোতে আই এর মানটা জের থেকে ছোট, তবে আই জে এটা যখন 0 হবে। এখন আমরা দেখব হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য হতে পারে,
অথবা অশূন্য অর্থাৎ শূন্য নয় হতে পারবে। অন্য সকল ভুক্তিগুলো কিন্তু শূন্য হতে হবে। প্রধান কর্ণের যে ভুক্তিগুলা এটা যে কোনো সংখ্যা হতে পারবে, আবার এখানে শূন্যও থাকতে পারবে, তবে অপর ভুক্তিগুলা যেন জিরো হয়। অর্থাৎ যে ম্যাট্রিক্সটা একই সাথে ঊর্ধ্ব এবং নিম্ন, যেমন ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কি, এখানে প্রধান কর্ণের উপরের ভুক্তিগুলা নিচের ভুক্তিগুলা জিরো, আর নিম্ন ত্রিভুজ হচ্ছে যে উপরের ভুক্তিগুলা জিরো। অর্থাৎ একই সাথে ঊর্ধ্ব এবং নিম্ন হলে তখন সেটাকে কর্ণ ম্যাট্রিক্স বলা হবে। কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলাতে জিরো থাকতে পারবে, যে কোনো সংখ্যা থাকতে পারবে, তবে উপরের ভুক্তিগুলা জিরো, নিচের ভুক্তিগুলা জিরো, এটা অবশ্যই হতে হবে। যেমন এইটা একটা নাল ম্যাট্রিক্স, অর্থাৎ সবগুলা ভুক্তি জিরো, তবে এই প্রধান কর্ণের আমাকে দেখতে হবে নিচের ভুক্তিগুলা জিরো আছে কিনা, উপরের ভুক্তিগুলা জিরো আছে কিনা, তখন তাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখানে একটা প্রশ্ন হতে পারে যে এই ম্যাট্রিক্সগুলা, কর্ণ ম্যাট্রিক্সগুলা, একে তো বর্গ ম্যাট্রিক্স, 2 নাম্বার এটা কিন্তু ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সও, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার, আবার এটা কিন্তু নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সও, নিম্ন ত্রিভুজাকার। এরপরে এই ঊর্ধ্ব আর নিম্ন যখন একসাথে থাকবে তখন তাকে বলা হবে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এখন আমরা আরেকটা প্রকারভেদ দেখব, সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সটা কি, কোনো কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি সমান হয়, সমান বলতে মানে একই রকম, যেমন 3 3 3, এবং অশূন্য হলে, এটা অশূন্য হতে হবে। স্কেলার ম্যাট্রিক্সে একই ভুক্তিগুলো সমান এবং এটা হতে হবে অশূন্য, ওই কর্ণ ম্যাট্রিক্সকে স্কেলার ম্যাট্রিক্স বলা হবে। অর্থাৎ প্রধান কর্ণের ভুক্তিগুলা 3 3 3, অথবা এরকম হতে পারে যে প্রধান কর্ণের ভুক্তিগুলা 4 4 4, তবে শূন্য হওয়া যাবে না। প্রধান কর্ণের ভুক্তিগুলা একই রকম হলে তখন তাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলা একই তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। এখন প্রধান কর্ণের ভুক্তিগুলা যে এই 4 4 4 দিলাম, এগুলা কিন্তু জিরো হওয়া যাবে না, যেমন একই রকম কিন্তু 0 0 0 হতে পারে, কিন্তু জিরো হওয়া যাবে না। এটাতে যে প্রধান কর্ণের ভুক্তিগুলো একই রকম হতে হবে। এখন তাহলে স্কেলার ম্যাট্রিক্স আমাকে যদি এই ম্যাট্রিক্সটা দিয়ে বলে এই ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যটা কি কি, এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, তারপরে এটা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এরপরে যদি প্রধান কর্ণের ভুক্তিগুলো একই হয় তখন তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স এমসিকিউতে স্কেলার ম্যাট্রিক্স দিল না, দিল এগুলা দিলে কিন্তু এগুলো অপশনে রাইট হবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্সও, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সও, আবার এই ম্যাট্রিক্সটা কিন্তু নিম্ন ত্রিভুজাকারও, আবার কর্ণ স্কেলারও, কারণ কর্ণ ম্যাট্রিক্স হতে হলে ঊর্ধ্ব আর নিম্ন হতে হয় ম্যাট্রিক্সটাকে। এখন আমরা আরেকটা প্রকারভেদ দেখব, সেটা হচ্ছে যে একক বা অবেদক ম্যাট্রিক্স বা ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন কোনো কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি 1 হয়, প্রধান কর্ণের ভুক্তিগুলো হতে হবে 1, এটা ফিক্সড, সে কর্ণ ম্যাট্রিক্সকে অভেদক ম্যাট্রিক্স বলে। এখন প্রধান কর্ণের ভুক্তিগুলো 1ই হতে হবে, 1 1 1, তখন তাকে অভেদক ম্যাট্রিক্স বলে। এটাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এখন এই যে 1 1 1 দিলাম, এই ম্যাট্রিক্সটা কিন্তু 3/3 অর্ডার, এটাকে সংক্ষেপে I3 লিখে, 3/3 অর্ডার হলে তাকে I3 লিখে। এখন এই যে কর্ণ ম্যাট্রিক্সটা, এই যে এই 1 1 দেওয়া আছে, এই জন্য এটা অভেদক ম্যাট্রিক্স, তবে 2/2 অর্ডার কিন্তু এটা, এই জন্য এটাকে I2 বলা হয়। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলা যদি 1 হয় তখন তাকে বলা হয় একক বা অবেদক ম্যাট্রিক্স। তাহলে I3 দ্বারা প্রকাশ করা হয় 3/3 অর্ডার, I2 দ্বারা প্রকাশ করা হয় 2/2 অর্ডার। এখানে কিন্তু এটা মুখস্থ রাখতে হবে, I3 যদি বলে 1 0 0 0 1 0 0 0 1, আর I2 বললে 1 0 0 1। এখন এই ম্যাট্রিক্স দিয়ে যদি বলে, এই ম্যাট্রিক্সটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স, আবার ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আবার নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আবার এটা কর্ণ ম্যাট্রিক্স। প্রধান কর্ণের ভুক্তিগুলো একই হওয়াতে এটাকে স্কেলারও বলা যাবে, আর এটার প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি একই হয়ে 1 হয় তখন তার নাম কিন্তু অভেদক ম্যাট্রিক্স।
অভেদক ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হচ্ছে যে ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, স্পেশাল কেস ম্যাট্রিক্সের স্কেলার গুণিতক, স্কেলার মাল্টিপল অফ এ ম্যাট্রিক্স। যদি একটা ম্যাট্রিক্স হয় এবং কে যে কোনো একটা ধ্রুব সংখ্যা, একটা ম্যাট্রিক্স কে যে কোনো একটা ধ্রুব সংখ্যা হয়, তবে কে ও এর গুণন কে এ, মানে যেমন একটা আমি ম্যাট্রিক্স নিলাম, এর সাথে আমি একটা স্কেলার গুণন করছি, সেটার নাম দিলাম আমি কে। ম্যাট্রিক্স হবে যার প্রত্যেক ভুক্তি হবে এর অনুরূপ ভুক্তির সাথে কে এর গুণফল। অর্থাৎ এর যে ভুক্তিগুলো আছে কে যদি আমি যে কোনো একটা ধ্রুব সংখ্যা নিই, এই কেটা এর ভুক্তিগুলোর সাথে সবগুলোর সাথে গুণ বুঝাবে। তাহলে যেমন আমি যদি এই 2 একটা ম্যাট্রিক্স নিই, এ ম্যাট্রিক্স আমি দিলাম 1 2 3 4, তাহলে এটা হবে 2টা সবগুলো ভুক্তির সাথে গুণ হবে। অর্থাৎ এখানে হবে 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8। অর্থাৎ একটা ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা ধ্রুব সংখ্যা স্কেলার সংখ্যা থাকে, তখন সবগুলো ভুক্তির সাথে এই স্কেলারটা গুণন হয়। এখন আমি যদি এটা চিন্তা করি যে আমি একটা ম্যাট্রিক্স নিলাম, এটা হচ্ছে যে এটার সাথে একটা 5 গুণন যদি থাকে, যেমন 1 2 নিলাম, তাহলে সবগুলো ভুক্তির সাথে এই 5টা গুণন বোঝাবে। তাহলে 5 আর 5 দুগুণে হবে 10। তাহলে এই যে স্কেলারটা এটা সবগুলো ভুক্তির সাথে গুণ বোঝাবে। এখন আমরা দেখব হচ্ছে যে বিম্ব ম্যাট্রিক্স। বিম্ব ম্যাট্রিক্স এটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কোনো ম্যাট্রিক্সকে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে বলা হয় বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সারিগুলোকে আমাকে কলামে নিতে হবে। এখন আমার যে এখানে সারি আছে, এটাকে এ প্রাইম অথবা এ টি অথবা এ দিয়ে ছোট হাতের টি দিয়েও প্রকাশ করে মাথার উপর। এখন একটা ম্যাট্রিক্স এই যে দেওয়া আছে, এটা সারি, সারিগুলোকে আমি কলামে লিখব। এই যে সারিটা দেওয়া আছে এটাকে আমি কলামে লিখব। এই যে 2 নাম্বার সারিটা দেওয়া আছে এটা আমি কি 2 নাম্বার কলামে লিখব সিরিয়ালে। এই যে 3 নাম্বার সারি দেওয়া আছে এটাকে আমি 3 নাম্বার কলামে লিখব। লিখলে যে ম্যাট্রিক্স পাওয়া যাবে তাকে বলা হবে মূল ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখন আমরা দেখব হচ্ছে যে এই যে এ ম্যাট্রিক্সটা আছে, এটাকে যদি আমি আবার ট্রান্সপোজ করি, এ টি আবার আমি টি দিলাম, তাহলে আমি মূল ম্যাট্রিক্সটা পাবো। যেমন এখানে আমি দেখতেছি যে সারিগুলা কলামে চলে গেছে, কলামে। এখন আমি দেখব হচ্ছে যে এখানে যে মানে সারিগুলা যে কলামে চলে গেছে, দেখব যে কলামগুলা এখানে কলামে ছিল 1 4 7, সারিগুলাকে যদি আমি কলামে নিয়ে যাই দেখব যে কলামগুলো এখানে অটোমেটিক সারিতে চলে গেছে। যেমন কলামের ভুক্তি ছিল 1 4 7, এখানে সারিতে 1 4 7 হয়ে গেছে। এখন কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমি যদি আবার ট্রান্সপোজ করি তাহলে মূল ম্যাট্রিক্স পাওয়া যাবে। যেমন আমি 1 4 7 এটাকে আবার যদি ট্রান্সপোজ করি, 1 4 7 অর্থাৎ সারিটাকে কলামে লিখলাম, 2 5 8, এবার হচ্ছে যে 3 6 9, তাহলে আমি এই মূল ম্যাট্রিক্সটাই পাচ্ছি, অর্থাৎ এই পাচ্ছি। তাহলে আমি এখানে বুঝবো এই ম্যাট্রিক্সটাকে যদি আমি, এটা তো এখন মূল ম্যাট্রিক্স অর্থাৎ এর সমান। একটা ম্যাট্রিক্সকে যখন তুমি জোড় সংখ্যক বা ট্রান্সপোজ করবা তখন মূল ম্যাট্রিক্স পাবো। এখন যদি বিজোড় সংখ্যক বা ট্রান্সপোজ করি, যেমন এটাকে যদি আমি আবার ট্রান্সপোজ করি তাহলে কিন্তু আমি এটি পাবো। অর্থাৎ একটা ম্যাট্রিক্সকে যদি আমি জোড় সংখ্যক বা ট্রান্সপোজ করি তাহলে মূল ম্যাট্রিক্স পাবো, যদি আমি বিজোড় সংখ্যক বা ট্রান্সপোজ করি তাহলে কিন্তু আমি এটি পাবো। অর্থাৎ যতবার দিই, এখানে আমি 4 বার দিলে পাবো এ, আর 3 বার 5 বার দিলে পাবো এটি এর সমান। তাহলে এবার যদি আমি একটা বি ম্যাট্রিক্স দেখি, এটাকে আমি ট্রান্সপোজ করব, সারিকে কলামে লিখব, 1 লিখলাম, 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম। তাহলে সারিগুলা কলামে চলে গেল, কলামগুলা সারিতে চলে আসছে। এই সারিটাকে আমি কলামে লিখলাম, সারিটাকে আমি কলামে লিখলাম, দেখব অটোমেটিক এখানকার যে কলামের ভুক্তি ছিল এটা অটোমেটিক সারিতে চলে যাবে। এখন আমরা দেখব হচ্ছে যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগটা হচ্ছে যে এই যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে,
এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলা জাস্ট যোগ হবে। যেমন এটা 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, আর এখানেও 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তিটা যোগ হবে, অর্থাৎ 2 যোগ 3, অর্থাৎ এখানে 2 আর 3 যোগ করলে যা হবে সেটা এখানে 1 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তিতে বসাবো। এখানে 1 নম্বর সারির এটা 2 নম্বর কলামের ভুক্তি, এখানেও অনুরূপ এটা 1 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, এই দুইটা আমি যোগ করব, তাহলে 3 আর 2 যোগ করলে আবার 5 হবে। এখন এটা 2 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি, এখানেও 2 নম্বর সারির 1 নম্বর কলামের ভুক্তি এটা, তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে এটা 5 হবে। এবার এটা 1 নম্বর সারির 2 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, আর এটাও 2 নম্বর সারির 2 নম্বর কলামের ভুক্তি, তাহলে 5 আর 0 যোগ করলে 5 হবে, 5 হবে, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলা যোগ হবে। বিয়োগের ক্ষেত্রেও সেম, যে 3 আর এখানে হচ্ছে যে 7, 3 থেকে 7 যদি বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে যে -4, 4 থেকে যদি আমি 8 বিয়োগ করি তাহলেও আসবে -4, 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে 2, 6 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আসবে হচ্ছে যে 4, অর্থাৎ অনুরূপ ভুক্তিগুলা বিয়োগ হবে, অনুরূপ ভুক্তি থেকে অনুরূপ ভুক্তিগুলা বিয়োগ হবে। এখন যোগ বিয়োগের শর্তটা কি? যোগ বিয়োগের শর্ত আছে, সেটা হচ্ছে যে এই প্রথম ম্যাট্রিক্সটা যত ক্রমের হবে দ্বিতীয় ম্যাট্রিক্সটাও তত ক্রমের হতে হবে। যেমন এখানে যদি আমি এই ম্যাট্রিক্সটাকে 3-2 ভুক্তিটা না দিতাম তাহলে 3-এর সাথে 7 যোগ করা যাইতো, 4-এর সাথে 8 যোগ করা যাইতো, কিন্তু 5-এর সাথে যোগ করার মতো কিছুই থাকতো না, তাহলে এই ম্যাট্রিক্সটার বিয়োগ করা যাইতো না, এই ম্যাট্রিক্সটার বিয়োগ সম্ভব হতো না। অর্থাৎ যোগের ক্ষেত্রেও যদি আমি এই ভুক্তিগুলো না দিতাম, এই ম্যাট্রিক্সটা যত ক্রমের অর্থাৎ যত অর্ডারের, এই ম্যাট্রিক্সটাও সেম হুবহু তত অর্ডারের হতে হবে, তাহলে যোগ করা যাবে। যোগ বিয়োগের শর্তটা কি? যোগ বিয়োগের শর্তটা হচ্ছে যে প্রথম ম্যাট্রিক্স যত ক্রমের, প্রথম ম্যাট্রিক্স যত ক্রমের দ্বিতীয় ম্যাট্রিক্সটাও তত ক্রমের হতে হবে, দ্বিতীয় ম্যাট্রিক্স তত ক্রমের হতে হবে। যেমন এই ম্যাট্রিক্সটার সারি হচ্ছে যে 2, কলামও 2, আর এই ম্যাট্রিক্সের সারি 2টা, কলাম 2টা, তাহলে যোগফল ম্যাট্রিক্সটাও হবে 2/2 অর্ডার, অর্থাৎ এই ম্যাট্রিক্সগুলো যত অর্ডার হবে যোগফল ম্যাট্রিক্সটাও তত অর্ডারের হবে। এই ম্যাট্রিক্সটা 2/2 অর্ডার আর এই ম্যাট্রিক্সটাও 2/2 অর্ডার, যোগ করলে যে যোগফল ম্যাট্রিক্সটা আমি পেলাম এটাও কিন্তু 2/2 অর্ডার। যেমন আমি যদি এটা চিন্তা করি, 1 2 3 4 5 6, এই ম্যাট্রিক্সটাকে আমি এটার সাথে আরেকটা ম্যাট্রিক্স যোগ দিব, 1 5 7 8 9 2। এই প্রথম ম্যাট্রিক্সটা ছিল সারি ছিল 2টা, কলাম হচ্ছে 3টা, আর এটার সারি হচ্ছে 2টা, কলাম হচ্ছে 3টা, তাহলে যোগফলও সারি 2টা হবে, কলাম 3টা হবে। এই 1-এর সাথে 1 যোগ করব, এটা আসবে হচ্ছে যে 2, 2-এর সাথে 5 যোগ করব, আসবে 7, 5-এর সাথে 7 যোগ করব, আসবে 12, 3-এর সাথে 8 যোগ করব, আসবে 11, 4-এর সাথে 9 যোগ করব, আসবে 13, 6-এর সাথে 2 যোগ করব, আসবে 8, অর্থাৎ যোগফল ম্যাট্রিক্সটাও 2/3 অর্ডারের হবে।